ক্লাস শেষে ওরা চারজন বাইরে বেরিয়ে লক্ষ্য করলো তাসফিরের দিকে সকলের আর চোখের দৃষ্টি। আসলে তখন মানসার ক্ষমা চাওয়া দেখে ক্লাসের সবাই বুঝে গিয়েছিল তাসফি সেই মর্গে থাকা মেয়েটা। আর সেই খবর ক্লাস থেকে কলেজে ছড়িয়ে পড়েছে। তাই তো এখন তাসফিকে সকলের অদ্ভুত দৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে। কেউ কেউ তো এসে আবার জিজ্ঞেসও করছে, এই তুমি সেই মেয়েটা তাই না? তুমি মর্গে আটকেছিলে? তোমাকে তো নিস্তব্ধ স্যার কোলে করে হসপিটালে নিয়েছিল তাই না? তাসফি চুপচাপ সব শুনছে আর মাথা নাড়ছে। ওরা এখন বুঝতে পারছে তাসফিকে যেন এসব প্রশ্নের সম্মুখীন না হতে হয়, তাই তো নিস্তব্ধতাকে আড়ালে রেখেছিল। আশা তেলে বেগুনে জ্বলে উঠে শুধালো, দেখ দেখ, শয়তান আসতে না আসতে একটা কেলেঙ্কারি ঘটিয়ে দিল। কে বলেছিল তোকে ফলাও করে এসে ক্ষমা চাইতে? তাসফি ওকে বাধা দিয়ে বলল, আহা থাম না। তাসফি ওরা ক্লাসের সামনের করিডোরে দাঁড়িয়েছিল। মানসা এসে কাচুমাচু মুখে বলল, দেখো না তোমাদের কি বিপদে ফেলে দিলাম। আজ তোমরা আমায় ভুল বুঝো না। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। তোমার বিষয়ে কেউ জানতো না, আমি আসলে জানতাম না। আই এম এক্সট্রিমলি সরি তাসফি। ঠিক আছে, সমস্যা নেই। আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে করনি। তাসফির উপর রাগ দেখিয়ে ওরা তিনজন ক্লাসে চলে গেল। তাসফি ওখান থেকে হেঁটে হেঁটে কিছুটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। এত গুঞ্জন তার আর ভালো লাগছে না। চারপাশে মৃদু সমীরণ বইছে। তাসফির ভালো লাগছে। এত কিছুর মাঝেও তাসফির কেন জানি না মন খারাপ হচ্ছে না। সারাক্ষণ শুধু তার ডাক্তার সাহেবের রাগী মুখখানাই ভেসে উঠছে তার মানসপটে। হয়তো তাসফি ভীষণ সুখী। কতগুলো দিন পর সে নিজ শ্বশুরবাড়িতে অতি প্রিয় মানুষগুলোর কাছে ফেরত গিয়েছে বলে। আর তার সকল ক্রেডিট তো তার ডাক্তার সাহেবেরই। তাই তো চারপাশের উত্তপ্ত নিঃশ্বাসও তাকে ছুতে পারছে না। তাসফি আনমনেই মুচকি হাসলো। তাসফি, পরিচিত কণ্ঠস্বরে তাসফি পিছু ঘুরে চাইল। হাবিব স্যারকে দেখে সে সালাম দিল। তাসফি জানে না কেন হাবিব স্যার শুরু থেকেই তাকে অনেকটা স্নেহ করেন, বলতে গেলে অতিরিক্তই। হাবিব স্যার বললেন, একটু সাবধানে থেকো কেমন? সবাই তো মনে হয় তোমার বিষয়টা জেনে গিয়েছে। তাসফি হেসে বলল, জি স্যার, সমস্যা হবে না আমার। হাবিব স্যার তাসফির মাথায় হাত বুলাতেন সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে। তাসফি হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ তখন করিডোরে তাদের পেরিয়ে হনহন করে হেঁটে গেল। নিস্তব্ধকে দেখে হাবিব স্যার পিছু ডাকলেও নিস্তব্ধ ফিরে চাইল না। হাবিব স্যারের দিকে চাইলে সে নির্ঘাত এখন একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। নিস্তব্ধকে দেখে তাসফি শুষ্ক ঢোক গিলল। চেম্বারে পৌঁছে নিস্তব্ধর গায়ে অ্যাপ্রন এক প্রকার ছুঁড়েই ফেলল। রাগের চোটে হিসিস করতে লাগলো। এমনিতেই সে রাত থেকে তাসফির উপরে রেখেছিল। হাবিব স্যারের সঙ্গে তাসফির কথা বলা নিস্তব্ধর রাগের পারদ ছিল দ্বিগুণ করতে যথেষ্ট। তার রাগ আরও দ্বিগুণ হলো। পরপুরুষ তার বইয়ের ত্বকে স্পর্শ করায় সে চেয়েও পারছে না নিজেকে শান্ত করতে। তার কাছে আসে না, অথচ দেখো পরপুরুষের সঙ্গে কেমন হেসে হেসে কথা বলা হচ্ছে। কেন একজন পরপুরুষ তার মাথায় হাত রাখবে? স্নেহ হোক আর ভালোবাসা বা বন্ধুত্ব, গায়ে কেন হাত দিতে হবে? মুরব্বী মানুষ হয় ভিন্ন কথা, সে থাকতে কেন একজন অবিবাহিত পুরুষ তার বউয়ের কাছাকাছি যাবে? হাবিব স্যার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাসফি ছুটে নিস্তব্ধর কেবিনে এলো। ডাক্তার সাহেব শুনুন। নিস্তব্ধ রক্তচক্ষু দৃষ্টিতে তাসফির পানি চাইল। নিস্তব্ধ অবস্থা দেখে তাসফি এবারে সত্যি খানিকটা ভয় পেল। আসলে হয়েছে কি? তাসফি বাকি কথা বলতে পারল না। এক ঝটকায় তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল নিস্তব্ধ। শক্তপোক্ত কংক্রিটের দেয়ালে তাসফির পিঠ ঠেকল। জোরে চেপে ধরায় মৃদু ব্যথা পড়ল সে। নিস্তব্ধর রাগী চোখের দিকে তাকিয়ে তাসফি ভয়ে কেঁপে উঠল। নিস্তব্ধ রাগে হিসিয়ে বলল, রাতে আমার রুমে থাকেন না, কাছে আসেন না, অথচ পর পুরুষের সঙ্গে দিব্যি হেসে হেসে কথা বলতে পারেন। আমি কিন্তু এতটাও ভালো মানুষ নই মিসেস ইয়াসার। পর পুরুষের ছোঁয়া আমার বেগমের গায়ে আমি মোটেও সহ্য করতে রাজি নই। আপনার গায়ে শুধুমাত্র এই নিস্তব্ধ ইয়াসারের সিলমোহর থাকবে, অন্য কারো নয়, বুঝেছেন? নিজেকে হেফাজত করবেন, আর না পারলে বলবেন আমার জিনিসের হেফাজত আমি নিজেই করে নিতে পারবো। নিস্তব্ধ আক্রোশে চুমু দিল তাসফির গালে। আমার কথা বোঝা গেল? না বুঝলে ভিন্ন ওয়েতে বোঝাতেও আমার দ্বিধা নেই। তাসফি কোনো উত্তর দিল না। আসলে নিস্তব্ধর হঠাৎ এই রূপে সে স্তব্ধ। আগে কখনো নিস্তব্ধকে সে এতটা ডেসপারেট হতে দেখেনি। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি।
একসময় চেম্বারের দরজায় ফাঁক গলিয়ে নিস্তব্ধ ও তাসফির ঘনিষ্ঠ মুহূর্তগুলো খুব সন্তর্পণে ক্যামেরা বন্দি করে নিল কেউ একজন। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি। নিস্তব্ধ তাসফির দু হাত মুচড়ে ধরায় তাসফি পারল না ব্যথার জায়গায় আঙুল ছোঁয়াতে। তাসফি তার ডাক্তার সাহেবের দিকে চোখ পিটপিট করে চেয়ে হালকা স্বরে শুধালো। ডাক্তার সাহেব, আর ইউ জেলাস? নিস্তব্ধ অদ্ভুত চোখে চাইল নিজ অর্ধাঙ্গিনীর পানে, ফিসফিস করে বলল। হলেই বা ক্ষতি কিসে বলুন? তাসফি শিউরে উঠল। নিস্তব্ধ তাসফির গলার কামড়কৃত স্থানে নিজ আঙ্গুলের সাহায্যে আলতো স্পর্শ করে স্লাইড করলো। আরো খানিকটা চেপে ধরল। মাদকীয় স্বরে বলল। আপনি জানেন না, আপনি শুধু আমার, অন্য কারো কর্তৃত্ব আপনার উপর ফলাতে দেখলে প্রথমে আপনাকে শাস্তি দেব। আই রিপিট, প্রথম শাস্তিটা আপনাকেই পেতে হবে, কারণ তাকে সুযোগটা আপনি করে দেবেন, তবেই না সে সাহস পাবে। আপনি আমার আমানত, আমার জন্য আপনার নিজেকে কুলসমুক্ত রাখা আপনার দায়িত্ব। পরপুরুষের সঙ্গে মেলামেশা আপনার জায়েজ নেই, আমি সেটা টলারেটও করব না। বোঝাতে পেরেছি? তাসফি পিটপিট করে চেয়ে মাথা নাড়ল। ক্লাসে যান, সময় হয়ে এসেছে, গো। তাসফি মুখ কাচুমাচু করে বলল। আমায় না ছাড়লে কি করে যাব? নিস্তব্ধ ছাড়ার নাম করলেও আর ছাড়ল না। আরো 5 মিনিট নিজের কার্য সাধন করল, যেন রাতের সুদ পুরোটাই আসল সহ বুঝে নিতে তৎপর তাসফির অসভ্য ডাক্তার সাহেব। তাসফির শ্বাস নেওয়ার কুল কিনারা পেল না। নিস্তব্ধ সেই সুযোগটাই দিল না, দিতে সে রাজিও নয়। নিস্তব্ধ চেম্বার থেকে হাঁপাতে হাঁপাতে বের হলো তাসফি। উফ, লোকটাকে যেভাবে চেপে ধরেছিল, তাসফি তো মনে হয়েছিল এই না তার প্রাণটা খাঁচা থেকে বেরিয়েই যায়। এমন রাক্ষসে ঘাড়তেরা পুরুষ বোধ হয় তার কপালেই পড়া ছিল। তাসফির মনে হচ্ছে এই বোধ হয় লোকটাকে টুপ করে ট্যাবলেটের মতো পানি ছাড়াই গিলে ফেলবে। পানি ছাড়াও এক ফোঁটাও সমস্যা হবে না লোকটার, বুকে যা দম তাতেই যথেষ্ট। কি এমন হয়েছে এত রিয়েক্ট করার? ইস! ক্লাসে ঢুকে তাসফি অবাক চোখে তাকিয়ে রইল সামনের অবাঞ্ছিত দৃশ্য অবলোকন করে। আশার সামনে সিনিয়র একজন বড় ভাই হাঁটু গেড়ে বসে আছে প্রপোজ করার ভঙ্গিতে। তাসফি এগিয়ে গেল। প্রপোজ করার ভঙ্গিতে নয়, ভরা ক্লাসরুমে আসলেই সে আশাকে প্রপোজ করছে। আশা বেচারি কিছুটা থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। ছেলেটা হাতের গাঁদা ফুল এগিয়ে দেওয়া আশার দিকে। লক্ষ্য আশার ফুলটা গ্রহণ করে ছেলেটাকে উদ্ধার করা। আশার জন্য প্রতিজ্ঞা করেছে কিছুতেই হ্যাঁ বলবে না, ফুলও নেবে না। গাঁদা ফুল দিয়ে কে প্রপোজ করে আজও? ছেলেটাও নাচরবান্দা মনে হচ্ছে, সেও আশাকে না রাজি করিয়ে উঠে দাঁড়াবে না। এদিকে ক্লাসের স্যার আসার সময় হয়ে গিয়েছে। সবাই ততস্থ, স্যারে সেই সব দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাসফি, আরাধ্য আর স্বর্ণিধি সার্কাস দেখার মতো দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। মনে তাদের উৎকণ্ঠা, আশার মনোভাব বোঝার জন্য। কি হচ্ছে এখানে? সার্কাস দেখতে থাকা সকলে নড়ে চড়ে বসলো গম্ভীর পুরুষালী কণ্ঠের ভারে। যা ভয় করেছিল তাই বোধহয় হয়েছে। সবাই পিছনে ঘুরে তাকালো, দেখতে পেল সুজন স্যার চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে তাদের পেছনে। আশা শুষ্ক ঢোক গিলল। কি হলো? অ্যান্সার মি, কি হচ্ছে এখানে? সুজন স্যারের স্বর আগে থেকেই বোধহয় খানিকটা রাগী শোনালো। সুজনের রাগী স্বর শুনে সবাই আরো ততস্থ হয়ে বসলো, যে এটা এখনো ওভাবেই বসে রয়েছে। সুজন ধমক মেরে বলল। এই ছেলে, কি সমস্যা? কি হচ্ছে এখানে? সার্কাস চলছে? এভাবে এখানে বসে আছে কেন? এটা তো তোমাদের ক্লাসরুম নয়। এখানে কেন তবে? তাসফি আর চোখে সুজনের দিকে চাইল, বলল। বুঝতে পারছেন না স্যার, ছেলেটা আমাদের আশাকে প্রপোজ করছে, সোজা বাংলা ভাষায় ভালোবাসা জানাচ্ছে, আর আমাদের আশাও। আশা তাসফির হাতে চিমটি কাটল। সুজন বলে উঠল। কি হলো? থেমে গেলে কেন? বলো। থাক, কিছু না স্যার। সুজন ধামকে ছেলেটাকে ঘাড় ধরে বের করলো রুম থেকে। এই ছেলে, বের হও। মেডিকেল কলেজে বাপ মায়ের টাকা খরচ করে পড়াশোনা করতে এসেছো নাকি প্রেম প্রীতি করতে এসেছো? ঠাপড়িয়ে দাঁতের পাটি সবগুলো ভেঙে দেব। এটা কি তোমরা ভার্সিটি পেয়েছো যে যা খুশি তোমরা তাই করবে? যাও, বের হও অসভ্য দল। আশার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল। কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ছেলেটার সঙ্গে যেতে চাও? আশা সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়ল। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বসো, রাবিশ।
সুজন গজগজ করতে করতে পড়াতে শুরু করলো। আশাকে প্রপোজ করতে দেখে তার কেন এত রাগ লাগছে সে জানে না, শুধু জানে আশার পাশে সে ছেলেটাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছিল না। আজের কোনো ফাজলামো না করে সবাই ভদ্র বাচ্চার মতো ক্লাস করতে শুরু করলো, কারণ তারা জানে সুজন স্যার এমনিতে হাসি খুশি ফানি ক্যারেক্টারের মানুষ, কিন্তু হঠাৎ রেগে গেলে কেলেঙ্কারি অবস্থা। এই তো সেদিন তাদের ক্লাসের একটা মেয়েকে যাচ্ছে তাইভাবে অপমান করলো। অপমান করার যথেষ্ট কারণ ছিল, মেয়েটা ক্লাসের মাঝে বারবার ডিস্টার্ব করতো। ভাবতো সুজন তো আর কিছু বলবে না, কিন্তু মেয়েটাকে অপমানের সঙ্গে ঝাড়ি দেওয়ায় তাদের সবার শিক্ষা হয়েছে। সেই থেকে সবার মনেই নিস্তব্ধ স্যারের মতো সুজন স্যারের জন্য ভয় তৈরি হয়েছিল। আগে হাসি ঠাট্টা করলেও এখন অতটা করতে সাহস পায় না। ক্লাস শেষে সুজন বেরিয়ে গেল। তাসফি আশার কানে কানে ফিসফিস করে বলল, পাখির বাসা সত্যি করে বলতো, আমার দেওরকে পছন্দ করিস? কদিন যাবত তোর মতিগতি লক্ষ্য করছি, ভালো ঠেকছে না, দেখ সত্যি বলবি। আশা আমতা আমতা করলো, আরে ওরকম কিছু না, কি যে বলিস তুই, কোথায় আমি আর কোথায় স্যার, পাগল। হ্যাঁ হ্যাঁ, লুকাও দেখি, কতদিন লুকাতে পারো, আমিও দেখে নিব। আশা করুণ চোখে তাকিয়ে রইল তাসফির পানে। আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই। তুমি বরং এবার নিস্তব্ধকে ডিভোর্সটা দিয়েই দাও, কেমন? তাসফি মুচকি হেসে নড়ে চড়ে বসলো, কফির কাপে চুমুক দিয়ে তা পুনরায় টেবিলে রাখলো, শুধালো, হ্যাঁ তা দিতেই পারি, তবে তৃপ্তি ম্যাডাম আপনি না হয় আপনার বন্ধুকে গিয়ে বলুন সে যেন তার বউকে ডিভোর্সটা দিয়েই দেয়। নিস্তব্ধ ইয়াসার যদি তার বউকে ডিভোর্স না দেয় তবে আমার আর কি করার বলুন। আপনি বরং কথাটা গিয়ে আপনার বন্ধুকে বলুন, কেমন? তৃপ্তি গাঢ় চোখে তাকিয়ে রইল তাসফির পানে। তাসফি কফির মগে শেষ চুমুকটুকু দিয়ে বলল, শুধুমাত্র এই ওছিলায় আপনি আমায় ডেকে থাকলে আমি আসছি, তবে ওসমান ভিলায় অনেক কাজ পড়ে আছে। ও হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য কফি ট্রিট, বাই। তাসফি ক্যাফের দরজা দিয়ে দ্রুত কদম ফেলে বেরিয়ে গেল। তৃপ্তি নীরব দৃষ্টিতে রমণীর স্থান ত্যাগ করা দেখল, অতঃপর একা একাই মুচকে আসলো। তার কাজ শেষ, এবারে সে নিশ্চিন্তে থাকতে পারবে। শেষ নিঃশ্বাসটুকুও বোধ হয় সে নিশ্চিন্তেই ফেলতে পারবে, থাকবে না আর কোনো কিছুটা। বাড়ি ফিরে তাসফি আজ আর সাহস পেল না নিস্তব্ধ রুমে যেতে। কাল জেদ ধরেই যায়নি, আর আজ নিজেই সাহস পাচ্ছে না। তাসফিকে ঘামতে দেখে বাসন্তী ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এত ঘামছিস কেন তাসফি? তাসফি আঙ্গুলের সাহায্যে কপালের ঘামটুকু বৃথা মোছার চেষ্টা করে বলল, কই কই, গরম লাগছে বোধহয় ভীষণ, বুঝলে তো। তাসফির পাশে থাকা বাসন্তীর ফোনে তখন মাহিনীর দিয়ে সেভ করা নাম্বারটা থেকে কল এলো। তাসফি ভ্রু কুঁচকে চাইল সেদিকে। বাসন্তী খপ করে ফোনটা নিয়ে কল কেটে দিয়ে মেকি হাসার চেষ্টা করলো, আবারও কল বেজে উঠল। বাসন্তী ওখান থেকে উঠে বেলকনিতে চলে গেল ফোন নিয়ে। তাসফি আর এত ঘাটল না, সে আছে অন্য এক চিন্তায়। তার একবার নিস্তব্ধর অবস্থান পরীক্ষা করে আসা কি উচিত, নাকি এভাবেই থাকবে? তাসফি গুটি গুটি পায়ে নিস্তব্ধ রুমের সামনে এলো, ওকে মেরে দেখার চেষ্টা করলো নিস্তব্ধ কী করছে, কিন্তু রুমের মাঝে মানুষের উপস্থিতি টের পেল না। তাসফি ঠোঁট উল্টো করলো, গেল কোথায় লোকটা? কি করছেন ম্যাডাম? কানে পুরুষালী কণ্ঠস্বরের ভারী তাসফি চমকে উঠল, চোখ খিচে বন্ধ করে নিল। যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তাসফি মেকিয়ে আসার চেষ্টা করে পিছু করে দাঁড়ালো, নিস্তব্ধ ভ্রু নাচালো। আমার রুমের সামনে ম্যাডামের উকি মারা হচ্ছিল কেন শুনি? কারণটা জানতে পারি? তাসফি পালানোর পথ খুঁজছে, নিস্তব্ধ সামনে দাঁড়িয়ে থাকায় দৌড়ও দিতে পারছে না, নয়তো নির্ঘাত এখন সে দৌড় মারত। নিস্তব্ধ তার দিকে আর একটু ঝুঁকে আসতেই তাসফি মুখের কাছে দুহাত জোর করে সঙ্গে সঙ্গে বলে উঠল, বাসন্তী আপা আমায় আপনার টি শার্ট নিতে পাঠিয়েছিল। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে চাইল, কৌতুক করে বলল, মানে সিরিয়াসলি আপা তোমায় আমার টি শার্ট নিতে পাঠিয়েছে? তাসফি ডানে বামে মাথা নাড়ল, আবার উপর নিচে মাথা নাড়ল। তোর কি করছে সে? ও তাই বুঝি। আপা আমার টি শার্ট দিয়ে কি করবেন শুনি? পরবে বুঝি? আপার জামা কাপড়ের বোধহয় আপনার মতো অভাব পড়েছে। আমার সাইজ তো আপনারও হবে না, না আপার তো দূরের কথা। তাসফির বুকের ধকপকানি ক্রমশই বাড়তে লাগলো। লোকটা কাছে আসলেই সে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিস্তব্ধ আরও একটু ঝুঁকে তাসফির ঠোঁট ছুঁই ছুঁই অবস্থায় ফিসফিস করে বলল,
অবশ্য আপনি পড়তে চাইলে দিতে পারি, এর আগেও তো পড়েছেন, আশা করি প্রবলেম হবে না। তাসফি চোখ খুঁজে বন্ধ করে নিল। ছি, লোকটা কি করে জানলো এই কথা? রুম্পার কণ্ঠ পেয়ে নিস্তব্ধ ঝট করে সরে পড়ল। তাসফি এই সুযোগে এক ছুটে বাসন্তীর রুমে এসে দরজা লাগিয়ে দিল। নিস্তব্ধ চেয়েও আটকাতে পারল না। নিস্তব্ধ মৃদু কেশে রুম্পার উদ্দেশ্যে বলল, বলছিলাম আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিস তো, বুঝলি গলাটা না কেমন যেন খুসখুস করছে। রুম্পা মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেল। ভাইজানের অজুহাত সে ঠিকই বুঝতে পেরেছে। পরদিন সকালবেলা তাসফির কেন জানি না আজ উঠতে একটু লেট হয়ে গেল। আকাশের অবস্থাও আজ ততটা ভালো নয়, কেমন একটা মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। ঠাহর করা যাচ্ছে বৃষ্টি হবে বোধহয়। নিচে গিয়ে আজ তাসফি নিস্তব্ধ ওর দেখা পেল না, হয়তো চলে গিয়েছে হসপিটালে। কলেজের পরিবেশ আজ একটু গরম গরম। কলেজে প্রবেশের পর তাসফির এমনটাই মনে হলো। চারিদিকে কেমন ফিসফিসানের রমরমা, মৃদু ভৎসনার গুঞ্জন। তাসফি বুঝতে পারছে না হঠাৎ সবার কি হলো। এর মাঝে কতগুলো মেয়ে এসে তার পাশে ভিড় জমিয়ে বলল, এই দেখ দেখ, এই মেয়েটা না। হ্যাঁ দেখ কেমন নির্লজ্জ, স্যারের সঙ্গে ফষ্টি নষ্টি করে কেমন জ্যাং জ্যাং করতে করতে কলেজে চলে এসেছে। আরে এই জন্যই তো নিস্তব্ধ স্যার বোধহয় সেদিন মেয়েটার নিখোঁজ হওয়ায় এতটা উতলা হয়েছিল, বুঝিসনি? তাসফি শুধু হতভম্ব হয়ে সবটাই শুনছিল। মুহূর্তের মাঝেই ঘটনা ঘটায় তাদের কথার আগামাথা সে কিছুই বুঝছে না। ভিড়ের মাঝ থেকে আসা স্বর্ণিধি তাসফিকে টেনে বের করে আনলো, একটা ফাঁকা ক্লাসরুমে এনে তাকে বসালো। তাসফি অবাক স্বরে বলল, কি হয়েছে আশা? বাইরে সবাই কি বলা বলি করছেন? আশা তাসফিকে মৃদু ধমকে বলল, তার আগে তুই বল, তোর ফোন কোথায় রেখেছিস? কতবার কল দিয়েছি দেখিসনি? মেসেঞ্জারে ভিডিও লিংক পাঠিয়েছি, তাও দেখিসনি। তাসফি মাথা নাড়ল। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তা সাইলেন্ট করা। আশা তাসফির হাত থেকে ফোন নিয়ে একটা ভিডিও ওপেন করে তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। এলোমেলো চোখে সে একবার আশা আর স্বর্ণিধির দিকে চাইল। কাঁপা কণ্ঠে বলল, কিন্তু তোমরা তো। আশা ওকে থামিয়ে বলল, আমরা জানলে কি হবে তাপসি, সবাই তো জানে না। ভিডিওতে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফিকে দেয়ালের সাথে চেপে ধরে আছে। নিস্তব্ধ কেবলই নিচু হচ্ছে তাসফির মুখের দিকে। এরপরই ভিডিওটা কাট। যে ভিডিওটা করেছে বাকিটুকু করার বোধ হয় সে আর সুযোগ পায়নি। ক্যাপশনে স্পষ্ট করে লেখা, এই হচ্ছে প্যাশন মেডিকেল কলেজের একজন আদর্শ শিক্ষকের অবস্থা, ছাত্রীর সঙ্গে নষ্টিফষ্টি। ছি 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 ছি। বাতাবরণ মানুষের উত্তপ্ত নিঃশ্বাসের মতোই উষ্ণ। আকাশের মেঘ অথচ পরিবেশ কর। আরিফুল হক নিস্তব্ধর রাগী মুখশ্রীর পানে একবার তাকিয়ে শুধালেন, দেখ, নিস্তব্ধ গ্রুপ থেকে ভিডিওটা ডিলিট করার কথা বলা হয়েছে, তবে যা রটে যাওয়ার তা তো রটেই গিয়েছে, এখন আর কিছুই করা সম্ভব নয়। তারা তো আর সত্যিটা জানে না। কিচ্ছু রটেনি স্যার, রটানো হয়েছে। আমার স্ত্রীকে আমি জড়িয়ে ধরবো না কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সুজন বলল, দেখ নিস্তব্ধ, লটানো হয়েছে সেটা আমরাও বুঝতে পারছি, কিন্তু যে এই কাজটা করেছে সে তোর অভিযোগটা লুফে নিয়েছে। হ্যাঁ, আমার ক্ষতি চাই তাই না? যে এই কাজটা করেছে না, ওর কলিজাটা ছিঁড়ে নিয়ে আসবো আমি। কত বড় বেত্তমিজ! বলে কিনা আমি নাকি নিজের বৈধ ওয়াইফের সঙ্গে ফষ্টি নষ্টি করি। ফষ্টি নষ্টি কত প্রকার কি কি সবগুলো বুঝিয়ে ছাড়বো জানোয়ারটাকে। স্যার, ভিডিও ডিলিট করার আগে ফেক আইডিটা দেখে রাখুন। সুজন, তোর বন্ধু হৃদয়ের নাম্বারটা আমায় সেন্ড কর। ও তো এসব কাজে এক্সপার্ট। ওকে বল যে করেই হোক আইডিটাকে ট্র্যাক করতে। একবার শুধু জানতে পারি, জাস্ট একবার। নিস্তব্ধ আরিফুল হকের দিকে রক্তচক্ষু বদনে চেয়ে শুধালো, আর আমি যদি এবারেও কোনোভাবে জানতে পারি এসবের পেছনেও আপনার অপদার্থ মেয়ে জড়িত, তবে মেয়ে বলে এবারে আমি আর তাকে ছেড়ে দেবো না। আর শুনুন, কিচ্ছু রটে যায়নি, বুঝেছেন? সবাইকে মাঠে জড়ো করুন এক্ষুনি। এতদিন যা বলিনি আজ বলবো। সুজন নম্বর দিতে নিস্তব্ধ হৃদয়কে কল করলো। হ্যালো হৃদয়, হ্যাঁ শোনো, আইডিটির নাম নীলপদ্ম। 30 সেকেন্ডের ভিডিওটি ছাড়া হয়েছিল সকাল 6টার দিকে। আমাদের কলেজ গ্রুপে ছাড়া হয়েছিল। হ্যাঁ, আমি তোমায় লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। যত দ্রুত সম্ভব আইডিটা ট্র্যাক করার চেষ্টা করো ভাই, তুমি একমাত্র ভরসা। প্লিজ যত দ্রুত সম্ভব।
আচ্ছা রাখছি। নিস্তব্ধ ফোন কেটে বাসন্তীর নাম্বারে কল লাগালো। কি ব্যাপার ভাই এই সময়? আপা শোন, যেখানে আছি যেভাবে আছি সেক্ষুনি আমার রুমে যাবি। ড্রেসিং টেবিলের 3 নম্বর ড্রয়ারে আলমারির চাবির ছোড়া ভাবি। সব থেকে বড় চাবি দিয়ে আলমারি খুলে সবচেয়ে ছোট চাবি দিয়ে তার মাঝে ড্রয়ার খুলে আমার আর তাসফির বিয়ের কাবিননামা নিয়ে আসবি।